বিগ এক্সেল ক্লাসের আজকের দ্বিতীয়তম ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের ক্লাস। গত ক্লাস পর্যন্ত আমরা প্রজেক্ট 8 ছিলাম, তাই না? আমাদের প্রজেক্ট 8-এ যে বিষয়টা আমরা বলেছিলাম যে এরকম একটা কাজ করব, যেই কাজে আমরা বলেছিলাম যার ইনকাম 1,20,000 টাকা উপরে তার ট্যাক্স দিতে হবে, যারা 1,20,000 টাকার নিচে ইনকাম তার ট্যাক্স দেওয়া যে লাগবে না। তো এই ধরনের বিষয়গুলো আসলে কিভাবে আমরা খুব সহজে বুঝাতে পারি। এখানে যেমন একটা নাম আমাদের লেখা আছে কি, খান সাহেব, অ্যাড্রেস ঢাকা, ইনকাম 25,000, ঠিক আছে? আমরা এই বিষয়টাকে একটু ডিফারেন্টভাবে করে নিই। যদি আমি বলে দিই এখানে যেন কারো ইনকাম হচ্ছে ধরে নেই 30,000 বা 1,50,000, তো আমরা যেহেতু শিটের যে বিষয়টা বোঝার জন্য প্রথমত আমাদের যেই কাজটা করা উচিত সেটার উপরেই আমরা কাজ করছি। আমরা লিখে দিলাম 1,20,000 না 1,25,000 লিখে দিলাম, 1,25,000 লিখে দিয়ে আমরা আমাদের মন মতো করে এখানে ইনকামের টোটাল টাকাটা আমরা কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? এই ব্যক্তির পুরো মাসের ইনকাম হচ্ছে কোনটা, পুরো বছরের ইনকাম হচ্ছে এই টাকাটা। তাহলে তার কথা ছিল কি, যার ইনকাম 1,20,000 টাকার উপরে তার ট্যাক্স দিতে হবে, যার ইনকাম 1,20,000 টাকার নিচে তার ট্যাক্স দেওয়া লাগবে না। তাহলে প্রথমত তার এক্সট্রা টাকাটা কত আসে সেটার উপরে আমরা কাজ করব, ওকে? তাহলে এক্সট্রা টাকাটা কীভাবে বের করবো, ইকুয়াল দিয়ে আমরা ইনকামে একটা ক্লিক করে দিলাম, ওকে? মাইনাস দিলাম কি, আমাদের শর্ত হচ্ছে কি 1,20,000 টাকার নিচে হতে হবে, ওকে? দিয়ে এন্টার দিলাম। তার মানে তার এক্সট্রা টাকা আছে কত, 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকার উপরে ট্যাক্স দিতে হবে। এখন ট্যাক্সের সিস্টেমটা কি, আমরা একটা সহজ রুলস এখানে একটা লজিক ব্যবহার করব। কি করব? লজিক ব্যবহার করব। লজিক ব্যবহার করার জন্য আমরা কি শিখছি, ইকুয়াল দিয়ে ইফ সূত্রটাকে ব্যবহার করা শিখছি। ইফে ডাবল ক্লিক করে দিলাম। এখানে লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট বলতে যে বিষয়টাকে বোঝায়, এখানে লজিক্যাল টেস্ট আমরা এক্সট্রা যে জিনিসটা আছে এটার উপর নির্ভর করে নিলাম। এক্সট্রা টাকাটা যার ধরে নেই যে 1 টাকা, মানে এক্সট্রা টাকাটা যদি 1-এর নিচে হয়, কথার কথা ধরে নিলাম কি 1-এর নিচে হয়, তাহলে এক্সট্রা ইন্টু কত পার্সেন্ট, 0%, ওকে? ধরে নিলাম। আর যদি এরকম হয় যে এক্সট্রা টাকাটা, আবার আমি ব্যবহার করলাম ইফ, যদি আমার এক্সট্রা টাকাটা আমাদের ধরে নিই 5,000 টাকা থেকে তার নিচে হয়, মানে 1 থেকে 5,000-এর মধ্যে হয়, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, 5,000। তাহলে আমাদের এইখানে ব্যবহার করতে হবে, ভ্যালুটা বসাইতে হবে এক্সট্রা ইন্টু কত পার্সেন্ট, 1%। কত পার্সেন্ট, 1%। তাহলে আমরা এখানে 1% ব্যবহার করে দিলাম। তাহলে এরপরে আমরা শুধু এই জায়গাটাকে চাইলে বারবার না লিখে এতটুকু জায়গাকে কপি করে নিলেই কি হবে। তো আমরা এখানে একটা কাজ করি, 5,000-এর এইখানে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ইকুয়াল না দিলে কি একটা প্রবলেম হয়, তাই না? তো আমরা এখানে একটা ইকুয়াল অর্থাৎ 5,000 বরাবর থেকেই শুরু করে তার নিম্ন অবস্থায়, তো আমরা ইকুয়াল থেকে ইফ এতটুকু জায়গাকে কি করলাম, কপি করে নিলাম। এবার শুধু পেস্ট করে দিচ্ছি। 5,000-এর জায়গায় ধরে নেই, তারপরে 20,000, কত ধরে নেই, 20,000 ধরে নেই। তাহলে যদি অর্থাৎ 5 থেকে 20,000-এর নিচে 5,000-এর উপরে যদি হয়, তাহলে তার এক্সট্রা টাকার উপরে আসবে কত পার্সেন্ট, 2%। পরেরটা আবার ধরে নেই, আমরা আবার পেস্ট করে দিলাম। কপি জায়গাটা আমরা সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করছি, আর এই জায়গাটা Ctrl+V দিয়ে পেস্ট করছি। পরবর্তী এক্সট্রা টাকাটা যদি আমরা ধরে নেই যে 1 লাখের নিচে, অর্থাৎ 20,000-এর উপরে আর 1 লাখের নিচে, তাহলে ওই জায়গাটায় আমরা 1 লাখ লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এটা হবে 3%। কত পার্সেন্ট, 3%। এরপরে বাকি যে কাজটা আছে আবার পেস্ট করলাম। এরপরেরটা যদি ধরে নেই আমরা 2 লাখের নিচে, অর্থাৎ 1 লাখের উপরে, 2 লাখের নিচে 1 লাখের উপরে, আরেকটা শূন্য দিলেই তো হয়ে যায়, তাই না? তাহলে এটা হবে কত পার্সেন্ট, 4%। এবার এর উপরে যে আছে, আমরা যদি চাই যে আরেকটা দিয়ে 10 লাখ ধরে নেই, এরপরের জায়গাটা যদি কত লাখ হয়, 10 লাখ হয়, 10 লাখ হয়, 10 লাখ, অর্থাৎ 10 লাখ থেকে 2 লাখের মধ্যে যদি হয়, তাহলে এটার হবে কত পার্সেন্ট, 5%। এবার আমরা আরেকটু সহজ করে নিই, যদি এর নিচে এর উপরে যাদের যাবে সবার জন্য 6%। তো আমরা এখানে যে কমাটা দিয়েছি, তা লজিক ইন্টু 6% দিয়ে দিলাম। লজিক ইন্টু কত পার্সেন্ট, 6%। কাজ শেষ। এবার আমরা কি দিব, এন্টার প্রেস করব। এরকম আসলে আমরা কি দিব, ইয়েস। আমরা কি বুঝতে পেরেছি? তার মানে এখানে 5,000 ছিল, তার মানে 5,000-এর এক্সট্রা টাকা কত পার্সেন্ট আসছে, 1% আসছে, ওকে? 50 টাকা। আমাদের ইনকাম যত বেশি হবে, বাৎসরিক ইনকাম, আমি যদি এখানে 50 লক্ষ টাকা লিখি, 50 লক্ষ টাকা, ওকে? দিয়ে এন্টার দিলাম, তাহলে তার এক্সট্রা টাকা কত আসছে, এই টাকাটা, এটার উপরে তার কি আসছে, ট্যাক্স আসছে। তাহলে কি আমরা সবাই ক্লিয়ার এই বিষয়টা?
হা বা না আমরা বলি কিছু একটা, ক্লিয়ার তাই না? এরপরের যে তাহলে আমরা পরের ইয়াতে চলে যাই। এরপরে বলা আছে মান্থলি স্যালারি শিট। আমরা কিছু অ্যাডভান্স ডিফারেন্ট একটু স্যালারি শিট তৈরি করা শিখব। ওকে, আমাদের স্যালারি শিট এখানে তৈরি করা আছে যদিও, তারপরেও আমরা এইটার উপরে যদি আমরা তো তৈরি করতে জানি তাই না, আমরা এটা থেকে একটু ডিফারেন্ট কাজ করি। এখানে কিছু দেওয়া আছে, এতটুক জিনিস রেখে বাকিটা আমরা কেটে দিই, ডিলিট প্রেস করলাম। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? ধরে নিই এখানে একটা স্যালারি শিট লেখা আছে মান্থলি স্যালারি শিট 2, উপরে লেখা আছে হাউস রেন্ট 15%, মেডিকেল 10%, প্রভিডেন্ট ফান্ড 5%। ওকে, তো এই জায়গাটার উপরেই আমরা কি করব, কাজ করব। তো প্রথমত যে বিষয়টা আছে এখানে বেসিক স্যালারি, একজনের নাম লেখা আছে, তাদের বেসিক কিছু স্যালারি দেওয়া আছে। ওকে, এরপরে দেওয়া আছে ওয়ার্কিং ডে, এরপরে দেওয়া আছে তাদের ওভারটাইম আওয়ার, ঠিক আছে, এই বিষয়গুলো। তো আমরা এইটার উপরে যদি কাজ করতে চাই, আমাদের মূল বিষয়টা যে আমরা এটার উপরে নিয়ে কাজ করব। প্রথম শর্ত হচ্ছে একজন ব্যক্তি পুরো মাসে কতদিন কাজ করবে, আমরা ধরে নিই 26 দিন কাজ করবে। 30 দিনের ভিতরে 26 দিন কাজ করে বাকি 3টা বা 4টা বন্ধ তার আছে। তাহলে এই বিষয়টা যদি বের করতে চাই তাহলে প্রথমে আমরা কি দিব, ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে বেসিক স্যালারিতে একটা ক্লিক করে দিলাম, ভাগ দিব কত দিয়ে, 26। ওকে, 26 দিলাম, ইনটু দিব কার সাথে, ওয়ার্কিং ডে। ওকে, দিয়ে ইন্টার দিলাম। তাহলে এই ব্যক্তি 26 দিনে 26 দিন কাজ করার কারণে পুরো বেতনটা পাইছে। ওকে, এরপরেরটা আমরা একটু করি বোঝার জন্য, আপনি বলবেন তাহলে বেসিক স্যালারি ভাগ কত দিব। নো, আমাদের শর্ত হচ্ছে 26 দিন। 26 দিন এটা হলো মূল শর্ত। ইনটু দিব ওয়ার্কিং ডে, ঠিক আছে, ইনটু ওয়ার্কিং ডে দিয়ে আমরা কি করব, এবার এন্টার প্রেস করব। চলে আসছে? তার মানে এনার বেতন হচ্ছে কত, 5000 টাকা। ওয়ার্কিং ডে কাজ করছে কয় দিন, 22 দিন। তাহলে সে কিন্তু 5000 টাকা পায় না, উনি পেয়েছে কত, 4230 টাকা পেয়েছে। ঠিক আছে, হ্যাঁ ধরতে হবে সবার জন্যই 26 দিন, ঠিক আছে, এটা ধরে নিলাম। ক্লিয়ার, বুঝতে পেরেছেন নাকি? একটা মানুষ যদি পুরো মাস কাজ করে, পুরো মাসকে ধরা হয়েছে 26 দিন, তাহলে পুরো বেতনটা পাবে, আর নয় কেটে রাখা হবে। যেমন এই ব্যক্তি 26 দিনের ভিতরে 22 দিন কাজ করেছে, এনার বেতন হচ্ছে 5000, উনি পেয়েছে কত, 22 দিনের টাকা পেয়েছে। ক্লিয়ার? এই তো একটা করে যদি আমরা টান দিই এইভাবে সব কয়টাই কী হবে, বের হয়ে যাবে। তো আমাদের এই জায়গায় পয়েন্টের পর এই জায়গাটাকে আমরা একটু ঠিক করে নেই। এই যে উপরে যে জায়গাটা দেখা যাচ্ছে না, এখান থেকে আমরা ঠিক করে নিতে পারি। বুঝতে পেরেছি? পয়েন্টের পরে 2 ঘর রেখে দিই, তাহলে একটা সৌন্দর্যতা লাগবে। হাউস রেন্ট, বাসা ভাড়া। বাসা ভাড়া আমাদের কত টাকা লাগবে, এখানে 15% বলছে। কিসের 15%? বেসিকের 15%। তাহলে বেসিক ইন্টু 15%। ওকে, দিয়ে এন্টার প্রেস করি, বের হয়েছে। একটা করে টান দিলে পুরোটা এমনিতেই আমাদের কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এরপর আছে মেডিকেল। মেডিকেল হচ্ছে কত পার্সেন্ট, 10%। ইকুয়াল দিলাম, তাও বেসিকের উপরে ইন্টু 10% আমরা দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম, বের হয়েছে। একটা করে টান দিই, পুরোটা বের হয়ে যাবে। এরপর আছে কি, ওভারটাইম। এখানে একটা কথা আছে, ভালোভাবে খেয়াল করেন। ওভারটাইম স্যালারি আওয়ার 1.75 অন বেসিক স্যালারি আওয়ার। বেসিক স্যালারির ঘন্টায় যেই টাকাটা আছে সেই টাকার উপরেই পাবো 1.75। এখন আমাদের তো এখানে পুরো মাসের টাকা বলা আছে, ঘন্টার টাকা তো বলা নাই, তাই না? তাহলে আমরা কীভাবে বের করব? আমরা এটাকে পুরো বেসিক মাসের টাকাটাকে, মাসটাকে ঘন্টা হিসাবে রূপান্তর করে নেই। এক মাসে কাজ করি কতদিন, 26 দিন। কতদিন, 26 দিন। তাহলে এক মাসে যদি 26 দিন করি, একদিন কত ঘন্টা করে কাজ করতে হয় রুলস হিসেবে, 8 ঘন্টা করে। কত ঘন্টা, 8 ঘন্টা। একদিনে যদি 8 ঘন্টা কাজ করি, পুরো মাসে 26 দিন কাজ করি, তাহলে 8 × 26 দিলে কত আসে পুরো মাসের, 208 ঘন্টা। কত আসে, 208 ঘন্টা। তাহলে আমরা এই জায়গাটা একটা কাজ করি, ইকুয়াল দিয়ে বেসিকের উপরে ভিত্তি করে বেসিক ভাগ দেই 208 দিয়ে। তার মানে পুরো মাসের ঘন্টার টাকাটা কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, ইনটু ঘন্টা এসে পড়ছে। বেসিক স্যালারি ভাগ দিলাম 208 দিয়ে, ইনটু ওভারটাইম আওয়ার। উনি কত ঘন্টা কাজ করছে, 28 ঘন্টা কাজ করছে, ইনটু তার আমরা শর্তটা দিয়েছি কি 1.75 দিব। তাহলে আমি এখানে 1.75 দিলাম, কাজ শেষ, এন্টার দেব। বুঝতে পেরেছেন নাকি আবার দেখাবো? ঠিক আছে, ওকে, ডান। তাহলে আমরা এটা বের হয়ে গেল পুরোটা। এরপরে আছে কি, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে কোনটা, এই যে প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 5%। ইকুয়াল দিয়ে আমরা
এটা বের করতে হয় টোটাল স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ডটা, কারণ সবাই তো সমান বেতন পায় না, এই জন্য এইটা ইন্টু কত পার্সেন্ট, 5% দিয়ে এন্টার প্রেস করলাম, বের হয়ে গেছে। এগুলো ইজি আছে, পুরোটা কাজ কমপ্লিট। এরপরে বের করব কি, গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটালটা কীভাবে বের করবো, আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এই যে বেসিক স্যালারি আছে, সরি টোটাল স্যালারি থেকে যোগ দেওয়া শুরু করব। ওকে, টোটাল স্যালারি যোগ বাসা ভাড়া যোগ চিকিৎসা ভাতা যোগ হবে তার ওভারটাইম বিয়োগ হবে প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে, দিয়ে এন্টার প্রেস করছি। ওকে, বের হয়ে গেছে পুরো মাসের স্যালারি। তাহলে মাস শেষে সে এত টাকা স্যালারি পাবে। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে আমরা মান্থলি স্যালারি শিট 2 স্টাইল আমরা কমপ্লিট করে ফেললাম। ওকে, আমরা এবার আরেকটা সিস্টেমে আমরা কাজ করি, মান্থলি স্যালারি শিট 3। ওকে, তো মান্থলি স্যালারি শিট 3টা এখানে উঠানো নাই, আমরা একটু উঠিয়ে নেই। ওকে, মান্থলি স্যালারি শিট 3-র ভিতরে যে বিষয়টা আছে, এখানে আমাদের বেসিক স্যালারি আওয়ার পরের ঘরে কি দেওয়া আছে, আমরা কয়েকটা ঘর নিয়ে রাখি এখানে, পরে কি লেখা আছে, ওভারটাইম আওয়ার, এরপরে কি আছে, বেসিক স্যালারি। ওকে, ওভার টাইম 65%, তারপরে কি আছে আমাদের, আচ্ছা, ওভার টাইম আওয়ার স্যালারি, এরপর আছে টোটাল টাইম স্যালারি, টোটাল অ্যামাউন্ট। ওকে, তাহলে আমাদের লেখার সাইজগুলোকে আমরা এগুলা পুরোটাকে একসাথে করে এই জায়গাটা থেকে ওয়ার্ড টেক্সট করে দিই। ওকে, আমরা একটু জুমটা বাড়িয়ে দিই যেহেতু লেখার সাইজগুলো একটু ছোট লাগছে। এখানে আমাদের আরেকটা গড় আমরা বাড়িয়ে নিই, এটাকে একটু কালার দিয়ে একটু উপরে উঠিয়ে নিই। ওকে, এটাকে একটু কালার দেই, একটু হলুদ বেশি বাজে লাগছে, এটা দিয়ে দিলাম। লেখার কালারটাকে একটু কোন কালার দিব, হোয়াইট দিয়ে দিই। ওকে, আচ্ছা, এইখানে একটা লেখা আছে তাই না, কি লেখা আছে, একটা শর্ত আছে, ওভারটাইম স্যালারি আওয়ার, ওভারটাইম স্যালারি পার আওয়ার ইকুয়াল 65% within bracket on basic salary hour per hour। ওকে, তাহলে এইখানে একটু শর্ত জুড়ে দেওয়া হয়েছে তাই না, এখানে শর্তটা জুড়ে দেওয়া হয়েছে যে ওভারটাইম স্যালারি আওয়ার হবে 65% অন বেসিক স্যালারি। আচ্ছা, আগে আমরা কিছু বেসিকের টাকা, এখানে যে বিষয়টা আছে বেসিক স্যালারি আওয়ার, বেসিকের কিছু ঘন্টা আমাদের উল্লেখ করা আছে, আমরা কিছু ঘন্টা নিজের মন মতো করে দিয়ে দেই। সরি, বেসিকের ঘন্টা তো বেশি দেওয়া যাবে না, 28। বেসিকের ঘন্টা আসলে 28 হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ আছে বেসিক স্যালারি ঘন্টা। আচ্ছা, 20, 22, 29, হ্যাঁ, 27, 23, 21। ওকে, আচ্ছা, 21 খুঁজে নাই, ঠিক আছে। ওকে, রাজেকুল দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ডান। ওভারটাইম আওয়ারটা আমাদের বসাইতে হবে, যেহেতু এটাও দেওয়া থাকবে। ওভারটাইম আওয়ারটাও কী করা থাকবে, দেওয়া থাকবে। ওভারটাইম আওয়ার নিজের মন মতো করে আপনাদের শিটে যেটা আছে ওইটাই বসাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এবার এইখানে একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে হলো আবার একটু ডিফারেন্ট স্টাইল। এখানে বেসিক স্যালারি ঘন্টা দেওয়া আছে, 1 ঘন্টায় কেউ 24 টাকা, কেউ 26 টাকা, কেউ 28 টাকা, কেউ 20 টাকা এরকম পাবে, ঠিক আছে। ওভারটাইমেরও যেমন ঘন্টা দেওয়া আছে, তাহলে এইখানে আমরা তার বেসিক স্যালারিটা কেউ বের করব। তাহলে আমরা তো এটা খুব সহজেই জানি, কিছুক্ষণ আগে যেমন আমরা বলেছিলাম যে একদিনে যদি 8 ঘন্টা কাজ করে, পুরো মাসে 26 দিন কাজ করে, 8 × 26 দিলে কত হয়, 208। তাহলে আমরা পুরো মাসের ঘন্টা কত, 208 ঘন্টা। তাহলে ইকুয়াল দিয়ে বেসিক স্যালারি আওয়ারলি টাকাটাকে দিলাম, ইন্টু দিলাম কত দিয়ে, 208, 208 দিয়ে। বুঝতে পেরেছি আমরা, এন্টার দিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছেন না, বুঝলে আবার বলবো যে বেসিক স্যালারি এটার সাথে আমরা ইন্টু দিব 208 দিয়ে এন্টার। ক্লিয়ার?
একটা করে টান দিলে পুরোটা আমাদের বের হয়ে যাবে। ওভারটাইম 65%। এখন বেসিক স্যালারি একজনের ব্যক্তিগত টাকা হচ্ছে 24 টাকা করে ঘন্টায় পাচ্ছে, আর ওভারটাইম পাবে এই 24-এর 65% বেশি, ঠিক আছে? এখন আমি তো জানি না যে 24-এর 65% কত, সহজে জানতেছি না 24-এরটা জানলাম, 20-এরটা 18টা তো জানবো না এরকম। এই জন্য আমরা আগে এটার 65%টা বেশি বের করে নেই। ওকে, 24 ইন্টু 65%, এন্টার দিলাম, বের হয়েছে। তার মানে 24-এর 65% টাকাই এত, তাহলে যার যার 65% অটোমেটিকলি আইসা পড়বে। বুঝতে পেরেছি? তাহলে এখানে হবে ওভারটাইম আওয়ার, মানে ওভারটাইমের 1 ঘন্টার টাকাটা বের হয়ে যাবে। তাহলে বেশি যেহেতু 65%, তাহলে এইটা বেসিক স্যালারি ঘন্টার টাকাটা আর ওভারটাইমের 65%। বুঝতে পেরেছি? যোগ দিলাম, তার মানে ওভারটাইমের টাকা হবে ঘন্টায় 39 টাকা। বেসিকের যদি 24 হয়, ওভারটাইমের হবে কত? 39 টাকা। কেন হবে? যে এটার 65% বেশি টাকাটা। বুঝতে পেরেছেন? এরপর আছে কি টোটাল ওভারটাইম আওয়ার। টোটাল ওভারটাইম আওয়ারলি টাকা হবে যেটা আমাদের। তাহলে এই ব্যক্তি পুরো মাসে কাজ করছে কতদিন? 120 ঘন্টা। ওভারটাইম করছে কয় ঘন্টা? 120 ঘন্টা। তাহলে এইটা ইন্টু ওভারটাইমের টাকাটাকে নিয়ে নিলাম, এন্টার দিলাম, বের হয়ে গেছে। একটা করে টান দিলে পুরোটা বের হয়ে যাবে। তাহলে মাস শেষে তার মূল দুইটা বিষয়, একটা বেসিক আর একটা ওভারটাইম। টোটাল অ্যামাউন্টটাকে আমরা কী করলাম? ইকুয়াল দিয়ে বেসিক যোগ ওভারটাইম, ঠিক আছে? এন্টার দিয়ে দিলাম, পুরোটা বের হয়ে গেছে। খুব ইজিলি আমরা বের করে নিলাম। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি মান্থলি স্যালারি শিট 2 এবং 3। আমরা একটু শিট যেহেতু আছে একটু বারবার করব, আর না হলে আমাদের এই যে ভিডিওটা দিয়ে দিব ক্লাসে, আপনারা একটু দেখে নিয়েন। ওকে, এরপরে আছে কি আমাদের পরের শিটটা? রেজাল্ট শিট। কী দেওয়া আছে? ইলেকট্রিসিটি বিল একটা করেছি না আমরা, আর করার দরকার নাই, পরবর্তীতে আবার করবো এগুলো। ইলেকট্রিসিটি বিল একটা গত ক্লাসে করা হয়েছে, আমরা একটা করে ফেলেছি। আমরা রেজাল্ট শিট করি। ওকে, মান্থলি স্যালারি শিট এইখানে আরেকটা দেওয়া আছে। ওকে, আমরা একটা রেজাল্ট শিট করার জন্য আমাদের যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে, আমরা চলে যাচ্ছি। এখানে কি উঠানো আছে রেজাল্ট শিটটা? না হলে কি করতে হবে? এটাতে নাই তো, একই জিনিস উঠিয়ে রাখছে। নো রেজাল্ট শিট, না এটা না, এটা তো আমরা করেছি গত ক্লাসে, এটাও করেছি, এটাও করেছি। আচ্ছা, না থাকলে আমরা উঠিয়ে নিচ্ছি, আমাদের বেশি সময় লাগবে না। ওকে, আমরা আমাদের মন মতো করে উঠিয়ে নিই। আমাদের যে আরেকটা শিট আছে ওই শিটে আমরা প্লাস দিয়ে কী করলাম? স্যালারি শিটটা উঠিয়ে নেই। ওকে, শুরু করি রেজাল্ট শিট। তাহলে এইখানে আমরা একটু জায়গা ফাঁকা করে নিচ্ছি, আগের মতো করে সিলেক্ট করে এই জায়গাটাকে মার্জিন সেন্টার করে নিচ্ছি। ওকে, এখানে লিখে দেই রেজাল্ট শিট, ডান। এই লেখাটাকে একটু বড় করে দেই দ্রুত, এখান থেকে একটা কালার দিয়ে দেই। ওকে, এখান থেকে লেখার কালারটাও আমরা দিয়ে দেই, লেখার কালারটা হোয়াইটে দিয়ে দিলাম। আমাদের যে বিষয়টা আছে এখান থেকে আমরা শুরু করে দিলাম নাম্বার রেঞ্জ, যে বিষয়গুলো আছে রোল নাম্বার, এই জায়গাগুলো আমরা লিখে নিলাম। ওকে, আমরা পুরোটা উঠিয়ে খুব দ্রুত কাজ করে নেই। ওকে ওকে, আমরা তাহলে আমাদের রেজাল্ট শিট কাজটা কমপ্লিট করে ফেলি। এখানে কিছু সাবজেক্ট দেওয়া আছে টোটাল, আমরা এখান থেকে এতটুকু জায়গার কাজই আমরা করব। আচ্ছা, এখানে কিছু নাম্বার লেখা আছে। যদি 80+ হয় গ্রেড হবে A+, আর যদি গ্রেড পয়েন্ট হবে 5.00, 70 থেকে 79 হলে A হবে, এরকমভাবে কিছু জিনিস এখানে দেওয়া আছে। তো একজনের নাম হচ্ছে সোহেল, উনি বাংলা এত পেয়েছে, ইংলিশ, ম্যাথমেটিক্স। তাহলে তার টোটাল কত? আগে টোটালটা বের করবো আমরা। ওকে, টোটালটা বের করার জন্য আমরা সাম করা শিখছি না, যোগ করা শিখছি না? SUM দিয়ে আমরা ডাবল ক্লিক করব, দেন এই জায়গাটাকে সিলেক্ট করে দিয়ে এন্টার প্রেস করবো। যোগফল বের হয়ে গেছে, যোগ একটা করে পুরোটাকে টেনে দিলাম, কাজ কমপ্লিট। এরপরে অ্যাভারেজ লিখবো। অ্যাভারেজ আমরা দুইভাবে করতে পারি, আমরা অ্যাভারেজ লিখে শিখছিলাম একটা, আরেকটা হচ্ছে অন্যভাবেও করতে পারি। অ্যাভারেজ লিখে যদি আমরা পুরো সাবজেক্টগুলোকে সিলেক্ট করে এন্টার প্রেস করি, দেন অ্যাভারেজ বের হয়ে যাবে। অথবা আমরা যদি চাই, আমাদের সাবজেক্ট আছে কত? 2, 4, 5টা, টোটালের উপরে ক্লিক করে ভাগ 5 দিয়ে দেই, তাতেও কি হবে? অ্যাভারেজটা বের হয়ে যাবে, একই অ্যাভারেজই তো আসছে। বুঝতে পেরেছি? এরপরে আছে কি আমাদের গ্রেড পয়েন্ট, এটাই হচ্ছে মূল বিষয়। গ্রেড পয়েন্টটা যদি আমরা বের করতে যাই, আসলে আমাদের এখান থেকে আমরা এই জায়গাটায় একটু কাজ করতে হবে। এখানে অনেক লজিক ব্যবহার করতে হবে। কি করতে হবে? লজিক ব্যবহার করতে হবে। আমরা একটু জুম বাড়িয়ে নেই, জুম বাড়িয়ে নিয়ে এদিকে ডানে বামে একটু সরিয়ে দিই।
তাহলে উপরে যেহেতু আমাদের কথা আছে এই জায়গাটা একটা যে আপনি যদি 79 থেকে 70 পান এর মধ্য থেকে এত পাবেন, তাই তো? তাহলে আমরা গ্রেড পয়েন্টের জন্য প্রথমে ইকুয়াল দিলাম। কি দিলাম? ইকুয়াল দিয়ে প্রথম শর্ত হচ্ছে আমাদের ইফ লজিক নিয়ে নিলাম, ইফে ডাবল ক্লিক করলাম, লজিক্যাল টেস্ট বলতে এইখানে আমাদের টোটাল অ্যাভারেজে গড় অ্যাভারেজে যদি 80 পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে কত? 5.00। তাহলে প্রথম শর্ত হচ্ছে প্রথমটা হলো 80, এটার সাথে কোনো দুই রকম কোনো কিছু নাই। আমরা 80তে অ্যাভারেজে ক্লিক করে দিলাম। ওকে, অ্যাভারেজে ক্লিক করে দিয়ে আমরা এখানে তাকে নির্দেশ করলাম যদি কারো গড় অ্যাভারেজে 80-র উপরে পায়, কি 80-র উপরে পায়, তাহলে এই জায়গাটায় কি হবে? ইকুয়াল দিয়ে আমাদের 80 আমরা ব্যবহার করে দিলাম। যদি 80-র উপরে পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে কত? ইনভার্টেড কমার ভিতরে আমরা পয়েন্টটা বসিয়ে দিয়ে 5.00, তার গ্রেড পয়েন্ট হবে কত? 5.00। আমরা কিটুক বুঝতে পেরেছি? কাজ শেষ, আমরা কমা দিব। যেহেতু তারপরে আরেকটা অংশ আছে 7970, তাই না? এখানে লজিক আছে কয়টা? দুইটা লজিক থাকার কারণে আমরা যেহেতু রেজাল্ট শিট করতেছি ইফ দিব, ইফের পরে আমরা লজিক তো আমার এখানে কয়টা লেখা আছে? একটা লেখা আছে, শুধু অনলি লজিক্যাল টেস্ট। তাহলে আমি একের অধিক লজিক নেওয়ার জন্য এখানে আরেকটা বিষয় ব্যবহার করতে পারি, সেটা নাম হচ্ছে কি? অ্যান্ডে ডাবল ক্লিক করে দিলাম। লজিক 1 লজিক 2 ডট এইভাবে দেওয়া আছে না? তাহলে আমি প্রথমে আমার মূল লজিক হচ্ছে কোনটা? এইটা যদি আমার 79-এর নিচে হয় তাহলে আমি কি দিব? লেস দেন 79 এর নিচে হয়। আর লজিকটা যদি আমার ইকুয়াল দিয়ে এটা যদি 70-র উপরে হয়, অর্থাৎ 70-র উপরে আর 79-এর নিচে, অর্থাৎ 70 থেকে 79-র মধ্যে যদি হয় তাহলে আমার গ্রেড পয়েন্ট হবে কত? ইনভার্টেড কমার ভিতরে আমরা এখানে কি বলে আসছি? 4.00। যদি আমাদের দেখতে সমস্যা হয় আমরা উপরে লক্ষ্য করব, এই জায়গাটার দিকে তাকাবো, ঠিক আছে? তাতেও হবে। এই যে আমরা যতটুকু লেখা লিখছি লাস্টে, এখান থেকে যতটুকু লেখা লিখছি এই জায়গাটাকে কপি করে নিব। লাস্টের এই জায়গাটাকে কি করে নিব? সিলেক্ট করে এই পর্যন্ত কপি করে নিয়ে জাস্ট পেস্ট করে দেব। কি করে দেব? সিলেক্ট দেন কপি, এরপরে কি করে দিব? পেস্ট করে দিব। পেস্ট, এই যে চলে আসছে এখানে। কারণ এরপর আছে কি 6960, আমরা এই 59-এর জায়গাটায় কি বসাই দিব? 69, আর এখানে বসিয়ে দিব 60। এর মান আছে কত? 3.50। তাহলে আমরা এই জায়গাটায় বসিয়ে দেই 3.50। আমরা তো বুঝতে পারতেছি। পরেরটাতে আবার গেলাম, পরে আছে কত? 5950। আমরা এই জায়গাটায় সিলেক্ট করে 5950, এর মান আছে কত? 3.00, তাই না? তাহলে এই জায়গাটায় আমরা 3 পয়েন্ট দিয়ে দিলাম। পরেরটা কি দেওয়া আছে? আবার পেস্ট করলাম 4940, তাই না? আমরা এই জায়গাটায় ক্লিক করে এখান থেকে 49 or 40, এর মান আছে কত? 4940 মান হচ্ছে 2.00। এরপরে আবার পেস্ট করে দিলাম, পরে আছে কত? 3933, আর এই জায়গাটা হচ্ছে 33। সবাই কি অধৈর্য হয়ে গেলাম? এটার মান হচ্ছে কত? 1 পয়েন্ট। কাজ শেষ। আমাদের আর নাই যেহেতু আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই। সূত্রটা দেখতে অনেক বড়, হিজিবিজি মনে হবে, কি গিরগিরি, ঠিক আছে? আয়মাঙ্গার এই ধরনের। তাহলে এটাই হলো সবচেয়ে সহজ পদ্ধতি। দেন এন্টার দিব। ইয়েস, জাস্ট কপি পেস্ট করলাম, আর তো কিছুই না। এবার একটা করে টান দিই, পুরো সবারটা কি চলে আসছে গ্রেড পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমরা খুব সহজে এটা করে নিতে পারবো। একবার না পারলে বারবার দেখব, বারবার না পারলে আরও বারবার দেখব, ঠিক আছে? বহুবার দেখব। এরপরে যে বিষয়টা আছে গ্রেড, এবার আমরা কী বের করবো? গ্রেডটাও একই রকম। গ্রেডের কথাও বলে আছে 80+ হলে এত 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 এত, তাই না? তাহলে আমরা গ্রেডটাও এইখানে বের করতে থাকি। এই জায়গাটায় গেলাম, ইকুয়াল দিলাম। প্রথমে এইখানেও লজিকের বিষয় আছে। তো প্রথমে গ্রেড যেহেতু বের করতে হবে, এখানে একটা বিষয় উল্লেখ করতে হয় যে কে যদি 33 নিচে পায় তাহলে কি হবে? ফেল করবে। তাহলে এখানে আমরা প্রথমে ইফ দিয়ে শুরু করি। ইফে ডাবল ক্লিক করলাম। আমার যেহেতু এখানে অনেকগুলো লজিক আছে, সাবজেক্ট আছে প্রায় 5টা, তাহলে অনেকগুলো লজিক লাগবে। তাহলে আমি এই জায়গাটা ইফের পরে অর ব্যবহার করছি। কি ব্যবহার করছি? অরে ডাবল ক্লিক করে নিলাম। তাহলে আমরা প্রথমে বাংলাকে নির্দেশ করলাম। প্রথম সাবজেক্টই বাংলা, তাই না? বাংলায় যদি কেউ লেস দেন 33 নিচে হয়, কি হয়? 33 নিচে হয়। এরপরে মনে করো ধরে নিলাম ইংলিশ যদি লেস দেন 33 নিচে হয়। পরে আমরা ধরে নিলাম ম্যাথ, এটাও যদি 33 নিচে হয়, কমা দিয়ে দিব। সাবজেক্টগুলোকে নির্দেশ করে নিব প্রথমে। এটাও যদি 33 নিচে হয়,
কেমিস্ট্রিও যদি 33 নিচে হয় তাহলে সে কি করবে? ফেল করবে। কমা দিয়ে আমরা ইনভার্টেড কমার ভিতর লিখে দিলাম ফেল। ক্লিয়ার? এরপরে আমাদের যে বিষয়টা আছে আমরা আগের মতোই বাকি কাজগুলো করব। কমা দিলাম, আবার ইফ ডাবল ক্লিক করে নিলাম। ইফের পরে যেহেতু আবার আমাদের মূল অ্যাভারেজের উপর ভিত্তি করে কি করতে হবে? কাজ করতে হবে। অ্যাভারেজে ক্লিক করে দিলাম, গ্রেটার দেন ইকুয়াল টু 80 থেকে উপরে যদি হয় তাহলে এর গ্রেড পয়েন্ট, আগে গ্রেড পয়েন্ট বসেছি না, এবার বসবে কি? গ্রেড হবে এ প্লাস। কী বসবে? এ প্লাস। এবার ইফ দিলাম, আবার ডাবল লজিকের কথা এখানে বলা আছে, 7970 হলে এ হবে। তাহলে আবার আমরা কি করলাম? অ্যান্ড দিয়ে দিলাম, দুইটা অংশ থাকার কারণে অ্যান্ড নিলাম, প্রথম লজিকটাকে ব্যবহার করলাম। এই জায়গার দিকে তাকাইলেও হয়। আমরা এখানে প্রথমটাকে ব্যবহার করলাম 79-এর নিচে, কত? 79-এর নিচে আর 70-র উপরে ইকুয়াল দিয়ে আমরা এই জায়গাটায় নিলাম। এই লজিকটা যদি 70-র উপরে হয় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে কত? এ। আগেরটার মতো এটাকে আমরা কি করে নিই? কপি করে নিই। এখান থেকে এই জায়গাটুককে সিলেক্ট করে কপি করে নিলাম, এই জায়গাটা থেকে পেস্ট করে দিলাম। কাজ শেষ। শুধু মানগুলা পয়েন্টগুলা চেঞ্জ করব আর আমাদের মানগুলা চেঞ্জ হবে। 6960-র মান হবে কত? এ মাইনাস। ঠিক আছে, এ মাইনাস। পরেরটা কি হবে? আবার পেস্ট করে দিই, যেহেতু কপি করা আছে। এটা হবে 59 আর এটা হবে কি? 50। বুঝতে পারতেছো সবাই? এটার মান হবে কত? বি। পরেরটা কি আছে আমাদের? পরেরটা হচ্ছে 59-এর পরে কি দেওয়া আছে? 49 আর এখানে হবে 40। এর মান হচ্ছে কত? যদি এত বড় প্রবলেম হয় এটার মান হবে সি। ওকে, তারপরে আবার পেস্ট করে দিলাম। এটা হচ্ছে কি আমাদের 49 গেল, এটা হবে 39 আর পাশেরটা হবে 33, তাই তো? 3933 এর মান এর যদি হয় তাহলে সে পাবে কত? ডি। ওকে, আর এর বাহিরে যদি কিছু পায় তাহলে সে কি করবে? ফেল করবে। এর বাহিরে যদি কেউ কোনোটা পায় সেটা পাবে কোন গ্রেড? এফ গ্রেড। ঠিক আছে, কাজ শেষ। এই জায়গাটায় কাজ শেষ হওয়ার পরে আমরা যে কাজটা করব, এন্টার প্রেস করব। এন্টার দিয়ে দিলাম। দেখতে অনেক হিজিবিজি মনে হলো, কাজ করলে ইজি লাগবে। ঠিক আছে, একটা করে আমরা কি করলাম? পুরোটা বের করে নিয়ে আসলাম। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা একটা রেজাল্ট শিট, এইভাবে এটাকে বলে, আগে করেছিলাম ডিভিশন রেজাল্ট শিট, এখন করেছি কি? জিপিএ রেজাল্ট শিট। ওকে, এই ব্যক্তি ফেল করেছে কেন? কারণ দেখো এই যে এক সাবজেক্টে কি আছে? 23 আছে, 33-র নিচে আছে। আর এই ব্যক্তি এ প্লাস পাইছে কেন? গড় অ্যাভারেজ 80-র উপরে আছে অ্যাভারেজ। আমরা এখানে অ্যাভারেজের উপর ভিত্তি করে কি করতে পারি? এই কাজগুলো করতে পারি। এটাকে সেন্টার পজিশনে দিয়ে দিই, তাহলে আর প্রবলেম হবে না। তো আশা করি আমরা এই বিষয়টাও কি কমপ্লিটলি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তো এখান থেকে একটু এই জায়গাগুলোকেও ডিলিট করে দিয়ে একটু জুম কমিয়ে দেই, তাহলে এক পেজে দেখতে সুবিধা হবে। এক্সেল শিটে কি সবসময় এ থেকে শুরু করতে হয়? এখন এ থেকে এক্সেল শিটে এ বি বলতে কি এ থেকে শুরু করতে হবে বিষয়টা এরকমটা না, না না না, এরকম কোনো রুলস নাই। কিন্তু একটা সৌন্দর্য বলে একটা বিষয় আছে, সাজানো গোছানো বলে একটা মিল থাকে যে কোনো কিছুতে। আচ্ছা, আমরা যে কাজটা করব এটা হচ্ছে আমাদের শিটের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা নাম হচ্ছে শর্ট ফিল্টার ফ্রম সাবটোটাল। এই কাজগুলো কিভাবে করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক বড় একটা ডেটা থাকা সত্ত্বেও সেটাকে খুব সহজে নিজের মন মতো করে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে তো কাজটা খুব ইজি হয়। সেই বিষয়টাই আমরা এই এক্সেলে আমরা শিখবো আশা করি। তো আমাদের এই শর্ট ফিল্টার ফ্রম সাবটোটালের কাজটা যদি করতে চাই তাহলে আমরা আমাদের এই জায়গাটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে দেই। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে শর্ট, তারপরে ফিল্টার, তারপর ফ্রম, তারপরে কি আছে? সাবটোটাল। আমরা পুরো কাজটাকে সিলেক্ট করে নিব। এখান থেকে পুরো কাজটাকে আমরা সিলেক্ট করে নিব। যতটুকু কাজ আছে আমরা খুব সহজে 20টা নাম আছে সিলেক্ট করে নিলাম। তো প্রথমে যে কথাটা বলা আছে এটার নাম হচ্ছে শর্ট। ওকে, শর্টের কাজটা করার জন্য আমরা চলে যাব ডেটাতে। যে মেনু বারে এখানে কি দেওয়া আছে? ডেটা দেওয়া আছে। ডেটা থেকে আমরা শর্টে চলে যাব। শর্টে জাস্ট একটা ক্লিক করে দিলাম। এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আমরা এখানে শর্ট বাই করে নেব।
শর্ট বাই করে নিয়ে আমরা এখানে প্রথমে যদি সিরিয়াল নংয়ের উপরেই কাজ করি, দেখো সিরিয়াল নংয়ে ক্লিক করলাম, লেখা চলে আসছে এই সাইডে অর্ডার বাই স্মল টু লার্জেস্ট। কী লেখা আছে? স্মল টু লার্জেস্ট। আমরা এটাকে যদি করে নেই লার্জ টু স্মল, ছোট থেকে বড় ছিল, বড় থেকে ছোট, আগে ছিল 1 থেকে 20, এখন চলে আসছে 20 থেকে 1, উল্টো হয়ে গেছে না? জি জি। আচ্ছা, আবার যদি আমরা শর্টে গিয়ে এটাকে আগের মতো করতে চাই, এই জায়গাটায় যদি লার্জ টু স্মল করে দেই বা স্মল টু লার্জেস্ট করে দেই, তাহলে আগের মতো হয়ে গেছে। এখন এইটা বাদ দাও, মনে করো পজিশন নিয়ে কাজ করতে চাই। কী নিয়ে? পজিশন। আমি যদি আবার শর্টে যাই, এখানে শর্টে গিয়ে যদি আমি লিখে দেই সিরিয়াল নাম না করে পজিশন, পজিশনে A to Z করতে চাই, মানে এই সিরিয়ালগুলো আগে আসবে, এই পর্যায়ক্রমে চলে আসবে। অ্যাসিস্ট্যান্ট AQ একত্রে আসছে, তারপরের সিরিয়ালটা আসছে, তারপরের সিরিয়াল, এভাবে এভাবে কি চলে আসবে। আমরা যদি চাই যে না আমরা এটা আগের মতো করে দেব বা Z সিরিয়ালগুলো আগে নিব, ওকে, এটা এরকম আসছে কেন? এটা Z সিরিয়াল আসে না, তার মানে এখানে ভ্যালুটার উপরে কি আছে, এই জায়গাটা এই শিটে কোনোটা প্রবলেম আছে, নেম চলে আসছে। সরি, আমরা ধরতে হবে কোনটা? পজিশন Z, এই যে, তাহলে জেডের সর্বশেষ সংখ্যা যেটা সেটাই আগে আসবে, ঠিক আছে। আবার যদি যাই আমরা পজিশনে A to Z করে দিয়ে ওকে দেই, AQ সব একত্র, এ সিরিয়ালগুলো একত্র হয়ে গেছে, তাই না? অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, এক্সিকিউটিভ, ওকে, অফিসার, এগুলো কি একত্র চলে আসছে অ্যালফাবেটের উপর নির্ভর করে। তো আমরা এই জায়গাটায় যদি আবার সিরিয়াল নাম্বার দেই, স্মল টু লার্জেস্ট দেই, আগের মতো চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা শর্টের কাজটা বুঝতে পেরেছি। এরপরে কি দেওয়া আছে? ফিল্টার। আমরা যদি যে উপরে মেনু বারে ফিল্টার একটা ক্লিক করে দিই, এই যে ফিল্টার বক্স চলে আসছে। আচ্ছা, এই ফিল্টারের যে কোনো একটাতে যদি আমরা ক্লিক করি, ধরো আমি ডিপার্টমেন্টে ক্লিক করলাম, এরকম আসলে সিলেক্ট অলটা উঠিয়ে দিব। ধরো আমি এখানে শুধু অ্যাডমিনিস্ট্রেশন দেখতে চাই, ওকে দিলাম, শুধু অ্যাডমিনিস্ট্রেশনগুলো আছে, বাকিগুলো কি আর দেখাচ্ছে না, শর্ট করে দেখতে পারছি। আবার যদি এটা বাদ দিয়ে আমি শুধু দেখতে চাই সেলসের কয়জন আছে, শুধু সেলস দেখাচ্ছে, ঠিক আছে। সেলসে কী কী নাম, কোন কোন পদবি, কী কত বেতন, কত জয়েনিং ডেট, এই পুরোটাই কি দেখা যাচ্ছে। আমি সেলসের সাথে মনে করো আমি দেখতে চাচ্ছি অ্যাকাউন্টিং, যেটা একত্রে আসছে এই। আবার যদি মনে করো যে সিলেক্ট অলে দিয়ে ওকে দেই, তাহলে সব আগের মতো চলে আসবে। তাহলে এটাই কাজ হচ্ছে কিসের কাজ? ফিল্টারিংয়ের কাজ। আবার ফিল্টারে ক্লিক করলাম, ডেটাতে গিয়ে ফিল্টারে ক্লিক করলে আবার আগের মতো চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা শর্ট ফিল্টার বুঝতে পেরেছি। ফ্রম হচ্ছে মনে করো একজনের পরিবর্তে অন্য একজনকে বসানো, যেমন মনে করো এখানে পনি একজনের নাম, এটা আবার কেমন নাম, ঠিক আছে, বা রাসেলের পরিবর্তনে আমরা অন্য একজনকে এখানে ঢুকাইতে চাই, এটা আমরা কিসের মাধ্যমে? ফ্রমের মাধ্যমে খুব সহজে নিয়ে কাজ করতে পারবো। এই যে লাস্টে দেখো ফ্রম আছে না ডেটার ভিতরে, ফ্রমে ক্লিক করে দিতে পারি। ফ্রমে ক্লিক করলে আমাদের কত নম্বর ব্যক্তি সেটা ধরে নাও আমরা ইমরান 4 নম্বরে, তাই না? ইমরানকে আমরা চেঞ্জ করতে চাই, ইমরানের এই ফাইন নেক্সট করব 2 3 4, ইমরান চলে আসছে। ইমরানের জায়গায় আমরা এখানে লিখে দিলাম মনে করো যে MOURI, মৌরি লিখে দিলাম, ঠিক আছে। তো এখানে দিয়ে দিলাম পজিশন অফ চেঞ্জ, মনে করো টিচার, ওকে। কিসের টিচার? মনে করো অ্যাকাউন্টিং না দিয়ে ওনাকে দিয়ে দিলাম প্রোগ্রামিং। এরপরে কি আছে? বেতন মনে করো যে ওনার 56,000, ওকে। জয়েনিং তারিখ 23/10 হলো 2025। কাজ শেষ। এবার আমরা কি দিতে পারি? এখানে লেখা আছে না ক্রাইটেরিয়া, এটার উপর একটা টিক চিহ্ন দিব, দেখো চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের কাজ। আর যদি এখানে এখন নিউ এন্ট্রি করতে চাই, তাহলে এই যে নিউ এন্ট্রিও আছে, ওকে। নিউ এন্ট্রি দিলেই অটোমেটিকলি চলে আসবে। তাহলে আমরা শর্ট ফিল্টার ফ্রম দুইটা বুঝতে পেরেছি। এবার দেখব সাবটোটাল। সাবটোটাল দেখার আগে আমাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে আমরা প্রথমে শর্ট করে নিব। সাবটোটালের জন্য প্রথমে যদি শর্ট করে নিই কাজ বুঝতে সুবিধা হবে। মনে করো ডিপার্টমেন্টের কী করব? সাবটোটাল করব। তাহলে আমি ডিপার্টমেন্টকে সিলেক্ট করলাম, A to Z করে ওকে দিলাম। ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিংগুলো একত্র হয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার, মার্কেটিং, রিসার্চ, সেলস, এগুলো কি একত্র হয়ে গেছে। এবার আমি চলে যাব কোথায়? ডেটা থেকে দেখো সাবটোটাল কোথায় লেখা আছে, এই যে সাবটোটাল, তাই না? এই জায়গাটা একটা ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে এখানে আমরা কিসের উপরে কাজ করতেছিলাম? ডিপার্টমেন্টকে সিলেক্ট করবো। ইউজ অফ ফাংশন, কোন ফাংশন ব্যবহার করব? সাম, কাউন্ট, অ্যাভারেজ। আমি যদি মনে করো এখানে ব্যবহার করতে চাই যোগ, ওকে। সামে ক্লিক করলাম। কিসের সাম করব? স্যালারির সাম করব। কিসের? স্যালারি দিয়ে ওকে দিলাম। একটা জিনিস খেয়াল করো, আমরা অ্যাকাউন্টিংয়ের টোটাল জিনিসটা কোথায়? এই যে এখানে চলে আসছে। অ্যাকাউন্টিংয়ে কত টাকা যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনে কত টাকা, কম্পিউটারের টোটালটা চলে আসছে না, মার্কেটিংয়ের টোটাল চলে আসছে,
এমনকি প্রোগ্রামিংয়ের টোটাল, রিসার্চের টোটাল, ওকে, এমনকি গ্র্যান্ড টোটালটাও কি আমার এখানে দেখাই দিছে। দেখো সেলস এবং গ্র্যান্ড টোটাল, যদি আমরা যাই নিচের দিকে, সেলস এবং গ্র্যান্ড টোটালের দুইটা জিনিসই কি আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আমার এইখানে কিছু লক্ষ্য আছে, যেমন আমি যদি মাইনাসে চাপ দিই, দেখো এগুলো কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, সব হাইড হয়ে যাচ্ছে, শুধু মূল পয়েন্টগুলোই কি দেখা যাচ্ছে। আমি যদি এইটাও দিয়ে দিই তাহলে মূল পয়েন্টও দেখা যাচ্ছে না, শুধু কি দেখা যাচ্ছে, গ্র্যান্ড টোটালটা দেখা যাচ্ছে। আমি যদি আবার প্লাসে চাপ দিই, আমি শুধু এখান থেকে দেখতে চাই, মনে করো কম্পিউটার বা মার্কেটিং অথবা সেলসের সব, সেলসে একটা ক্লিক করলাম, শুধু সেলসের বিষয়টাই কি চলে আসছে। আবার ক্লিক করে দিলাম, আগের মতো চলে আসছে। আমি যদি আবার শুধু অ্যাকাউন্টিং দেখতে চাই তাহলে অ্যাকাউন্টিং একটা ক্লিক করলাম, ওকে। তুমি যদি মার্কেটিংয়ের টোটাল দেখতে চাও শুধু মার্কেটিংয়ে একটা ক্লিক করো, দেন ওকে, শুধু মার্কেটিংয়েরটা কি চলে আসছে। আবার আগের মতো করতে চাইলে সব কয়টা প্লাসে ক্লিক করে দাও, সব আগের মতো কি হয়ে যাবে। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমাদের টোটাল কাজটা আমরা এইভাবে করে নিতে পারি। আবার যদি একদম শুরুর মতো করতে চাই, ডেটাতে চলে যাব, শর্টে যাব, ডেটা শর্ট, এখান থেকে আমরা একটা ক্লিক করে জাস্ট আমাদের শর্ট ডেটাতে গিয়ে এই জায়গাটায় সিরিয়াল নাম্বার দিয়ে ওকে দিয়ে দিলাম, এরকম আসলে ওকে দিয়ে দিব, আগের মতো হয়ে গেছে ডেটা। তাহলে আমরা এই শিখলাম শর্ট, ফিল্টার, ফর্ম, সাবটোটাল। আশা করি সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আমরা কাজ করব। ওকে, আল্লাহ হাফেজ।